সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ইফেলি নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমরা প্রতিনিয়ত যে বিষয়টি এখন আলোচনা করছি, বিশ্বজুড়ে আলোচিত বিষয় কোভিড-19 বা করোনা ভাইরাসের বিভিন্ন রকম উপসর্গ, এর চিকিৎসা ব্যবস্থা, কী থেকে পরিত্রাণ পাওয়া যায়, এসব নানা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রতি মুহূর্তেই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা এখন প্রায় 32 লাখের কাছাকাছি। প্রাণহানির সংখ্যা 2,20,000 ছাড়িয়ে গেছে কিছুক্ষণ আগে। বাংলাদেশও এখন পর্যন্ত আজকে নতুন করে 8 জন প্রাণহানি হয়েছে। মোট প্রাণহানির সংখ্যা 163 জন। সবচেয়ে যে বিষয়টি আমাদেরকে পীড়া দিচ্ছে, কয়েকদিন আগে ফ্রন্টলাইনের যোদ্ধা একজন চিকিৎসক মারা গেছেন, একজন ব্যাংকার মারা গেছেন। বিশেষ করে গতকালকে যেটা আমরা দেখেছি যে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, একজন পুলিশ মারা গেছেন। এমনকি সাংবাদিক সমাজের এক প্রতিনিধি দৈনিক, বিশেষ করে একজন সাংবাদিক হুমায়ুন কবির খোকন, তিনিও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এইসব বিষয়গুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। এর থেকে পরিত্রাণের উপায় কী, এসব আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। আর উপস্থিত রয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিব বাংলা ভিশনে প্রচারিত সবশেষ সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 641 জন। প্রথমবারের মতো এক পুলিশ ও সাংবাদিকের মৃত্যু। চট্টগ্রামে সুস্থ 2 রোগী আবারও সংক্রমিত। চলমান করোনা পরিস্থিতির মধ্যেও তৈরি পোশাক খাতে বাংলাদেশ বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণে সক্ষম হবে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সীমিত আকারে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দলে দলে ঢাকায় ফিরছেন শ্রমিকরা, ছাঁটাই না করার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2,20,000 ছাড়িয়েছে। আক্রান্ত 31,70,000-এর বেশি। লকডাউন তুলে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের 21টি রাজ্যে। আমরা সংবাদ শিরোনাম শুনলাম। আমরা এই পর্যায়ে একটু আমাদের বার্তা কক্ষ থেকে ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ। রুশদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? রুশদ ভাই, আমরা যেটা জানি যে আজকে নতুন করে 8 জন আক্রান্ত হয়েছে, 8 জন মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম। সব মিলিয়ে মৃতের সংখ্যা 163 জন। আক্রান্তের সংখ্যাও আজকে সর্বোচ্চ হয়েছে। আজকে সর্বোচ্চ টেস্ট যেমন হয়েছে, সর্বোচ্চ আক্রান্তের খবর আমরা 641 জন আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছিলাম। এর বাইরে আসলে আমরা ঢাকার বাইরেও কয়েকজনের খবর শুনেছিলাম যারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তো সব মিলিয়ে সবশেষ কী অবস্থা বা কী খোঁজ খবর রয়েছে আপনার কাছে, যদি আমাদের একটু জানান। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, দুপুরেই আমরা এই খবরগুলো পেয়েছি যে দেশে করোনায় আরও 8 জন মারা গেছেন এবং সর্বোচ্চ সংখ্যক টেস্ট হয়েছে। 4,968 জনের নমুনা পরীক্ষা করে আরও 641 জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ। ফলে মোট শনাক্ত হলো আমাদের দেশে 7,103 জন করোনা রোগী। আর মৃতের সংখ্যাও দাঁড়িয়েছে 8 জন। আজকের মৃতের সংখ্যা নিয়ে 163 জন। তো আপনি যেটি বলছিলেন যে করোনায় আক্রান্ত হয়ে দেশে এই প্রথম একজন সাংবাদিক, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মঙ্গলবার রাতে তিনি মারা গেছেন। তার শ্বাসকষ্ট ছিল। কয়েকটি হাসপাতাল ঘুরে শেষে একটি হাসপাতালে তিনি ঠাঁই পান এবং সেখানে আইসিইউতে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া একজন পুলিশ সদস্য, পুলিশ কনস্টেবল ওয়ারিফারিতে মোতায়েন ছিলেন তিনি, কনস্টেবল জসিম উদ্দিন, তিনি মারা গেছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া মঙ্গলবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। আর বিশ্বজুড়ে যে অবস্থা আপনি কিছুটা বলছিলেন, বিশ্বে এ পর্যন্ত আমার কাছে যে আপডেটটি এসেছে তাতে আমি দেখতে পাচ্ছি যে 2,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বুধবারই। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,25,529 জনে। আর আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা হচ্ছে সবশেষ 31,86,694 জন। আর এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন 9,86,446 জন। তো এর চেয়ে একটু বিস্তারিত যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে যুক্তরাষ্ট্রে মঙ্গলবারও 2,500 মানুষের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চাইতে 5 শতাধিক বেশি।
ফলে এই দেশটিতে এ পর্যন্ত 2 শতাধিক বাংলাদেশি সহ মোট মৃতের সংখ্যা 60,000-এর কাছাকাছি, আক্রান্ত 10,40,000-এর বেশি। আর 5 শতাধিকের মৃত্যুতে ব্রাজিলে মৃতের সংখ্যা 5,000-এ পৌঁছেছে। ইতালিতে নতুন করে মৃত্যু হয়েছে 300-র বেশি মানুষের, এ নিয়ে মৃতের সংখ্যা সেখানে 28,000-এর কাছাকাছি। ফ্রান্সে মৃতের সংখ্যা 23,500। স্পেনে বুধবার নতুন করে 453 জনের মৃত্যু হয়েছে, জার্মানিতে 1.5 শতাধিক, আর যুক্তরাজ্যে মারা গেছে 600-র কাছাকাছি। তবে একটি বিষয় লক্ষণীয় যে ইউরোপের কোনো দেশ ছাড়া বাকি বেশিরভাগ দেশে কিন্তু মৃত্যু সংখ্যাও কমে যাচ্ছে এবং আক্রান্তের সংখ্যাও কমে যাচ্ছে, সেই জন্য লকডাউনও শিথিল করা হচ্ছে। এছাড়া আমরা আরও পেয়েছি আমরা তুরস্কে মৃতের সংখ্যা পেয়েছি আরও 92 জন, যোগ করে 3,000-এর কাছাকাছি। ইরান ছাড়িয়েছে 5,800, আর একদিনে সর্বোচ্চ 73 জনের মৃত্যুতে ভারতে মৃতের সংখ্যা 1,008 জনে পৌঁছেছে, পাকিস্তান ছাড়িয়েছে 300। সবুজ, আমার কাছে এই ছিল সবশেষ খবর। জি, ধন্যবাদ রুশ ভাই। আমাদের সহকর্মী যেটা বলছিলেন যে বিশেষ করে বাইরে যুক্তরাষ্ট্রে এখনও মৃতের সংখ্যা অনেক বেশি। আমাদের দেশেও আমরা যেটা আজকে দেখলাম 8 জন নতুন করে মারা গেছে এবং আক্রান্তের সংখ্যাটা কিন্তু বাড়ছে। বিশেষ করে আমরা যখন টেস্ট বাড়াচ্ছি, নমুনার সংখ্যা যখন বাড়ছে, তখন টেস্টের সংখ্যা যত বাড়ছে আর সেই ক্ষেত্রে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তো সব মিলিয়ে আসলে আপনার ব্যাখ্যাটা কি, বিশ্লেষণটা কি, কেন আসলে আমাদের আক্রান্তের সংখ্যাটা বাড়ছে, বা আসলে কি কোন পথে আছে আমাদের করোনা পরিস্থিতি? ধন্যবাদ। আমরা বিশ্বের এই যে করোনা যুদ্ধে আমরা যদি একটা বিশ্লেষণ করি, এই মুহূর্তে বিশ্বের অ্যাভারেজ মৃতের সংখ্যা হলো 7%, এবং হলো সুস্থ হওয়ার সংখ্যা অ্যাভারেজ হলো 31%। তো বাংলাদেশের আমাদের যাত্রা শুরু হয়েছে জানুয়ারি থেকে না, আমাদের যাত্রা 8ই মার্চ থেকে, প্রায় হলো 52 বা 53 দিনে আমরা আজকে পড়েছি। তো সেদিক থেকে আমাদের অল্প সময়ের, সেদিক থেকে দেখা যায় আমরা এখন আজকের দিনে যদি হিসাব করি আমাদের মৃত্যুর সংখ্যা হলো 2.5%, আবার সুস্থতার সংখ্যা অত্যন্ত কম, যে 2.1%, যেখানে বিশ্বের 31% বেশি, মানে অ্যাভারেজ। সেদিক থেকে আমাদের সুস্থতার সংখ্যা অনেক কম। তো সেই জায়গায় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমরাও মনে করি সুস্থ হওয়ার যে রেকর্ডটা, এটা সঠিকভাবে হচ্ছে না। কারণ যেগুলো প্রাতিষ্ঠানিকভাবে ভর্তি আছে তাদের নেগেটিভ হওয়ার প্রেক্ষিতে তারা সেটি রিপোর্টটা দিচ্ছে। অনেক রুগী আইসোলেশনে আছে, হোমে যারা বাসায়, তারা কখন নেগেটিভ হচ্ছে কখন সুস্থ হচ্ছে এই রিপোর্টটা পুরোপুরি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নেই। যার কারণে সময়ের ব্যাপার বলা হচ্ছে যে হয়তো 14 দিন পরে প্রথম, যার কারণে আমার মনে হচ্ছে এইটা কম। তো সেই দিক থেকে আমি যদি বিশ্বের সাথে তুলনা করি, আমাদের এখন মৃতের সংখ্যা আর সব দিক থেকেই আমরা অনেকটা ভালো অবস্থান আছি। শুধু একটা জিনিস আমাদের বাড়তি, যেটি হচ্ছে হলো ডেইলি আমাদের যেমন প্রতিদিনের রেকর্ড আমরা ভঙ্গ করছি আক্রান্তের সংখ্যা। এটি আমরা সবাই বলছি হলো যেহেতু টেস্টের সংখ্যাটা আমাদের প্রতুলতা যেহেতু আমরা বাড়ছে, অতএব সেই কারণে হচ্ছে, এটা নাম্বার 1 কজ। নাম্বার 2 যেটি হলো আমরা মনে করি জ্যামিতিক হারে এখন আমাদের বাড়তির দিকে আমাদের কার্ভটা, এটা হলো আমরা যেটি বলছি হলো যারা বিশেষজ্ঞরা বলছে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই কার্ভটা অনেক উপরের দিকে থাকবে, তারপর হয়তো এক সময় কমতে পারে, এবং অনেকে মনে করছে জুন জুলাইতে গিয়ে আমাদের পুরোপুরি শেষ হবে। তো সেই দিক থেকে আমি মনে করি এই দুটি কারণেই আমাদের সংখ্যাটা বাড়ছে বলে আমি মনে করি। জি স্যার, আপনার কাছে জানতে চাই, আপনার যেহেতু পড়াশোনা গবেষণা সব কিছু এই বিষয়গুলো নিয়েই, মানে আপনার কাছে যে বিষয় জানার যে আসলে এই যে সংক্রমণের হারটা কীরকম, সংক্রমণটা কোন দিকে যাচ্ছে, বা আপনি আরেকটা জিনিস যোগ করতেই হয় যে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কোভিড-19-এর মৃত্যুর হারটা কিছুটা কম বলা হচ্ছে, আসলে কারণটা কী, বা সংক্রমণের ওভারঅল বিষয়গুলোকে আপনারা কীভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই কথা সত্যি যে আমাদের দেশেই কেবল নয়, দক্ষিণ এশিয়ার প্রায় সবকটি দেশেই, ইভেন দক্ষিণ এশিয়ার বাইরেও যেগুলি আছে, এই যে ভিয়েতনামের কথা বলেন, সেখানে ভিয়েতনামের মৃত্যুর হার প্রায় 0, এবং দক্ষিণ এশিয়ার অন্য যেই আমাদের ছাড়াও যে 8টি দেশ আছে, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সেখানে মৃত্যুর হার অতি নগণ্য কম্পেয়ার টু ইউরোপ অ্যান্ড আমেরিকা। তো এই মৃত্যুর হার যে নগণ্য, আমাদের দেশে এই ইভেন 16-17 কোটি লোকের দেশে 100 মৃত্যু গত 52 দিনে যে জিনিসটা ট্রান্সমিটেড হচ্ছে, সেই তুলনায় অত্যন্ত কমই বলা চলে। হ্যাঁ, একটা হতে পারে যে ডিটেকশন
কম, সেই জন্য আপনি বলতে পারেন যে কোভিড পজিটিভ কিংবা লোক কম ডিটেক্টেড হয়েছে, কিন্তু মৃত্যু কিন্তু আপনার এটার সাথে সম্পৃক্ত না। সে যদি আনডিটেক্টেডও থাকে তার মারা যেতে পারে। তো কিন্তু এইটা সত্যি যে কেবল আমাদের দেশে না, ভারতেও মৃত্যুর হার কম। এর কতগুলি কারণ থাকতে পারে। একটা হতে পারে যে ডেমোগ্রাফিক রিজন, যে আমরা যদি দেখেন যে ভারত, আমাদের দেশ, এই সমস্ত দেশে ইয়াং পপুলেশনের সংখ্যা পার্সেন্টেজ অনেক বেশি। আমাদের এখানে গড় বয়স হচ্ছে 25 বাংলাদেশে, যেখানে ইটালিতে বয়স হচ্ছে 40-এর উপরে। এদের এফেক্টেড পিপল কিন্তু 60 to 70 ইয়ার্স ওল্ড, এবং তাদের আরও কোমরবিডিটি আছে। বয়স্কদের মধ্যে হারটা বেশি এবং তাদের কোমরবিডিটি আছে, এবং কোমরবিডিটির মধ্যে 3টা জিনিস সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যে হাইপারটেনশন, ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস। নিউ ইয়র্কে যারা মারা গেছে তাদের এই 3টার যে কোনো একটা কিংবা এই 3টার একাধিক রোগ তাদের ছিল। এই কোমরবিডিটির কারণে এই লোকগুলি হয়তোবা আরও তাড়াতাড়ি মারা গেছে এই ইনসিডেন্টসের পরে। তো আমাদের এখানে ইয়াং পপুলেশনে সবচেয়ে বেশি, এটা একটা বড় কারণ। এটা আর জিওগ্রাফিক্যাল, এগুলি কিন্তু সব আপনার কংক্রিট কোনো প্রমাণ না, কিন্তু এগুলি আন্ডার স্পেকুলেশনস যে এগুলি হতে পারে। একটা হচ্ছে যে আমাদের এই ডেমোগ্রাফিক, আরেকটা হচ্ছে যে আমাদের জেনেটিক ভেরিয়েশন অনেক বেশি আমাদের দেশে। হ্যাঁ, যে জেনেটিক ভেরিয়েশন যদি বেশি হয় তাহলে যেটা হবে, যেমন পার্টিকুলারলি HLA জিন একটা আছে, হ্যাঁ, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এই জিনের ভেরিয়েশন আমাদের এখানে অনেক বেশি হওয়াতে আমাদের ইমিউনিটি অনেক স্ট্রং। আর আমরা যেহেতু অনেক মাইক্রোবসে ছোটোকাল থেকেই মানে এক্সপোজড হয়ে আসছি বিভিন্ন ধরনের জীবাণুতে, তার কারণে যেটা হতে পারে যে আমাদের এখানে যে টি হেল্পার সেল কতগুলি আছে, এগুলোর মেমোরি অনেক বেশি থাকে। হ্যাঁ, বিভিন্ন রকমের মাইক্রোবসে এক্সপোজড হওয়ার কারণে এই টি হেল্পার সেল যারা ফাইট করে, এগুলো একজন হোয়াইট সেল যারা ডিজিজের এগেনস্টে ফাইট করে, এবং তাদের মেমোরি অনেক বেড়ে যায়। ইট গিভস এ ব্রডার মেমোরি টু দ্যাট টি হেল্পার সেল, এবং সেই কারণে ইমিউনিটি অনেক শক্ত হতে পারে আমাদের। এটা একটা ইমিউনোলজিক্যাল রিজন হতে পারে। ডেমোগ্রাফিক রিজন একটু আগে বললাম। আরেকটা হতে পারে যে আমাদের এই দেশগুলি, আমরা ভৌগোলিক এমন একটা অবস্থানে আছি যেখানে আমরা জলবায়ু একটু ভিন্ন, যেটা ইউরোপের চাইতে। আমাদের এখানে উচ্চ তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা, এই ট্রান্সমিশনের ক্ষেত্রে হয়তো একটা ইম্পিডিমেন্টস হিসেবে কাজ করতে পারে, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আমাদের এটাও শোনা যায়, এটা কিন্তু পেপারও পাবলিশড হয়েছে যে কিছুদিন আগে, যে BCG টিকা একটা, জানেন যে BCG আমরা প্রায় সবাই আমাদের দেই, এবং এই BCGর কারণে এটা একটা আমাদের প্রতিষেধক হিসেবে কাজ করতেও পারে। এছাড়া দেখা যায় যেহেতু আমরা বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলিতে আমরা এক্সপোজড হওয়াতে আমাদের শরীরে হয়তো বা সার্কুলেটিং অ্যান্টিবডির পরিমাণ অনেক বেশি, সেটাও আমাদের একটা ব্লেসিংস হিসাবে কাজ করতে পারে। তাছাড়া আমাদের যে ফুড হ্যাবিট, সেটাও একটা বড় ব্যাপার। আমরা যে সমস্ত জিনিসের কথা বলে, যে আপনার গার্লিকের কথা বলেন, জিঞ্জারের কথা বলেন, কালো জিরার কথা বলেন, এগুলি কিন্তু আমরা অহরহ আমাদের খাদ্যের মধ্যে খাই, যেগুলি ইউরোপিয়ানদের কিংবা আমেরিকানদের খাদ্যাভ্যাসের মধ্যে নেই। তো ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রায় 25-30% ক্ষেত্রে অনেকের উপসর্গই থাকছে না, মানে জ্বর, হাঁচি, কাশি বা কোনো উপসর্গই থাকছে না, কিন্তু একটা সময় হয়তো তাকে টেস্ট করতে যাচ্ছে বা কোনো কিছু দেখা যাচ্ছে, তখন বোঝা গেল যে সে হয়তো করোনা পজিটিভ। তো এই রকম উপসর্গবিহীন মানে যেসব মানুষ রয়েছেন, সেইটা কীভাবে বিশ্লেষণ করবেন? উপসর্গবিহীন মানুষ যারা আছে, অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, তাদেরকে আসলে বা আপনি শনাক্ত করা খুবই কঠিন। তবে এখন যেটা আমরা যদি করতে পারতাম, যে একদম এনমাস স্ক্রিনিং করতে পারতাম, তাহলে এই লোকগুলিকেও আমরা শনাক্ত করতে পারতাম। এরাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। এই কারণে যেহেতু তার উপসর্গ নাই, কিন্তু সে যদি ক্যারিয়ার হয়, সে কিন্তু স্কট ফ্রি চলতে থাকবে সমাজের মধ্যে, এবং সে ছড়াতে থাকবে। তো আমরা এই লোকগুলিকে যদি খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারতাম, তাইলে কিন্তু আমরা সহজেই এই জিনিসটাকে আরও সহজে আয়ত্তে আনতে পারতাম, এই ট্রান্সমিশনটাকে। মানে আমরা আপনার কাছে স্যার একটু জানতে চাই, প্রথমে যে আমরা যেটা দেখছি যে উপসর্গ নাই, কিন্তু তারপরও হয়তো আক্রান্ত হচ্ছেন, এমনকি প্রথম দিকে একেবারে মাইল্ড, মানে খুবই মৃদু উপসর্গ, কিন্তু দেখা যাচ্ছে এমন এক সময় হুট করে ধরা পড়ার পরপরই 1 দিন বা 2 দিনের মাথায় তিনি হয়তো মারা যাচ্ছেন। তো এই যে ভয়াবহতা, বিশেষ করে আমরা দেখলাম একজন সাংবাদিকের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, তো এই বিষয়গুলোকে আমাদেরকে আসলে ভাবিয়ে তুলছে। হ্যাঁ, ধন্যবাদ। তার আগে আমি একটু প্রফেসর শেখরের সাথে একটু যুক্ত করতে চাই। ওই যেটা আমাদের হাইপোথিসিস বলা হচ্ছে, আরেকটি কারণ আছে, বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কম হচ্ছে। বলা হচ্ছে যে শুধু BCG না, অন্যান্য যে সব টিকাগুলো যে দিচ্ছে, ওইটার এফেক্টে যে অ্যান্টিবডি গঠন হচ্ছে আমাদের শরীরে, ওইটার একটা বেনিফিট হয়তো আমরা এখানে পাচ্ছি। এটা একটা জিনিস। আরেকটি জিনিস যেটি হলো আমাদের যে অ্যাসিম্পটোমেটিক যেটি বলছেন,
এটি হলো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলা হচ্ছে 20 থেকে 30%। আমাদের দেশের পার্সপেক্টিভে হয়তো এটা ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখছি প্র্যাকটিক্যালি বিশেষ করে হেলথ কেয়ার প্রোভাইডার, ডক্টরস, নার্স এবং স্টাফদের যেগুলো হচ্ছে, সরদ্দে হাসপাতালে হচ্ছে, ঢাকা মেডিকেল, সাদ সলিমুল্লাহ মেডিকেল, আরও কয়েকটা বেসরকারি মেডিকেল সহ অনেক জায়গায় যেটা হয়েছে, এখানে আমরা লক্ষ্য করছি মোর দেন 90% অ্যাসিমপ্টমেটিক। তো আমাদের হয়তো এই ক্ষেত্রে এটা কমিউনিটির সাথে এটা হয়তো মিলবে না, কারণ কমিউনিটিতে হয়তো এরা তো সবাই কন্ট্যাক্টে আছে, যার কারণে হয়তো একজন থেকে আরেকজন হয়েছে, হয়তো তাদের বডি ইমিউনিটি ভালো, সব কিছু মিলে এটা আরও উদ্বেগজনক। আমি যেটা আপনি বলছেন আর কি, হয়তো কমিউনিটি দেখলে 20 থেকে 30% হয়তো পাওয়া যেতে পারে, তা হতে পারে। তো এটি এই ক্ষেত্রে সেই জন্য হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য অত্যন্ত এখন বিরাট ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তারপর আমরা আরও লক্ষ্য করছি যেটি হলো নন কোভিড হাসপাতাল কোভিড হাসপাতালের চেয়েও বেশি সংক্রামিত হচ্ছে, যেমন জেনারেল হাসপাতালগুলো বা স্পেশালাইজ যেমন হৃদরোগ হাসপাতাল, স্পেশালিস্ট হসপিটাল, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো অর্থাৎ এখন হলো সোসাইটিতে বা কমিউনিটিতে এমনভাবে ছড়িয়ে গেছে জিনিসটা, সেই জন্য এখন কোনটা কোভিড না আমাদের ডাক্তারদের পক্ষে এটি নির্ণয় করা বড়ই টাফ। কারণ অ্যাসিমপ্টমেটিক যদি থাকে, যদি তার সাইন সিমটম সে হাইড করে, যদি সে অন্য রোগী আসছে আরও 2-3 দিন 4 দিন পর তার যদি সাইন সিমটম হয়, ইতিমধ্যে আমরা রোগীগুলো ডিল করেছি, যার কারণে আমাদের এই আক্রান্তের হারটা অনেক এমনকি এই পরিস্থিতির কারণে কিছু কিছু হাসপাতালও লকডাউন করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের হাসপাতাল ফুললি লকডাউন করা হয়েছে এবং অনেকগুলো আমাদের পার্শিয়ালি ডিপার্টমেন্ট আমাদের লকডাউন করতে হচ্ছে। যেমন আমার সরওয়ার্দিতে আমরা 2-1টি এরকম পার্শিয়ালি লকডাউন করতে হচ্ছে, কারণ হলে এমনভাবে তারা ছড়িয়ে গেছে, এটা মারাত্মক একটা ঝুঁকিতে অবশ্যই আমরা পড়ছি। তো এক্ষেত্রে আমি মনে করি অ্যাসিমপ্টমেটিক যদি হয় তারও আরও মারাত্মক ঝুঁকিতে অবশ্যই পড়ে। মানে এইটা তো একটা আছে, আবার হচ্ছে যে এই করোনা আতঙ্কের কারণে অনেক হাসপাতালে মানে সাধারণ যে অন্যান্য যে রোগগুলো রয়েছে তারও তো ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না, বা সেই আতঙ্ক এখনও কাজ করছে। চিকিৎসকরা অনেক জায়গায় হয়তো এখনও সেইভাবে চিকিৎসা দিতে পারছেন না, অনেক জায়গায় হয়তো স্বাস্থ্যকর্মীরা ঠিকভাবে থাকতে পারছেন না এই আতঙ্কের কারণে। আবার অনেক রোগীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে রোগী হয়তো হাসপাতালে গিয়ে তিনি হয়তো প্রাথমিক উপসর্গটা হয়তো আড়াল করে অন্য একটা রোগকে দেখিয়ে হয়তো চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো আবার কি না, এগুলো হলো যেমন আমরা বলছি হলো কেন জেনারেল হাসপাতালে ওই যেগুলি বললাম, নাম্বার 1 ডক্টর একজন রুগী আসলো ডেলিভারি নিয়ে, তো তার এখন প্রথম কাজ হলো বা অ্যাপেন্ডিসাইটিস নিয়ে বা গল ব্লাডারের পাথর নিয়ে, তার প্রথম কাজ হলো আমি এইটি থেকে মুক্ত পেতে চাই, আমার হোয়াট এভার ইট ইজ, আমার হলো কিসের উপসর্গ আছে না আছে এটা আমি পরে দেখব, এখন আমার ডেলিভারি দরকার। তখন তারা হয়তো অনেকটা হাইড করছে, আমার কাশি ছিল বা একটু জ্বর আছে বা আমার কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, আমার হাজব্যান্ডের বা আমার ভাইয়ের পজিটিভ ছিল, এটি সে হাইড করছে, কারণ তার এখন ডেলিভারিটা খুব জরুরি। তো যার কারণে এটি একটি বিষয়। আরেকটি বিষয় রুগী নিজেই জানে না হলো তার হলো ভিতরে যে সুপ্ত অবস্থায় জীবাণুটি লুকিয়ে আছে, সে 2-3 দিন 4 দিন আমার হাসপাতালে একটি হয়েছে পেডিয়াট্রিক্সে নেফ্রোটিক সিন্ড্রোমের রুগী, তার 3-4 দিন পরে উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষা করেছি, আমরা পজিটিভ পেয়েছি। ইতিমধ্যে অনেক ডাক্তার নার্স তো অলরেডি ডিল করে ফেলেছে। তো যার কারণে এগুলো হচ্ছে। আর তৃতীয় সমস্যা যেটি আমাদের অবশ্যই এটা আমাদের স্বীকার করতে হবে, সোশ্যাল যে প্রবলেমটা হয়েছে, আমরা একজন করোনা রুগী, নিজে করোনা রুগী বলতে আমরা ভয় পাচ্ছি, আমারে বাড়ি ভাড়া দিচ্ছে না, বাড়িতে তালা মেরে দিচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, লাল নিশানা দেওয়া মানে ওকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, ডেড বডি বাইরে রেখে আসতে, এই যে একটা সামাজিক একটা প্রবলেম, এটিও কিন্তু আমরা সবাই এখন হাইড করতে অভ্যস্ত হয়ে গেছি। নারায়ণগঞ্জে এই ঘটনা ঘটেছে, একজন স্বাস্থ্যকর্মী বিশেষ করে একজন মেডিকেল অফিসার তার পুরো ফ্যামিলির প্রায় 17 জন, সম্ভবত 17 জনের ফ্যামিলির যেখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয় তাদের বাড়ি থেকে সরিয়ে দেওয়ার একটা ঘটনার মতো, পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইউএনও সেখানে গিয়ে সেটা পরিস্থিতি ট্যাকেল দিয়েছেন। এরকম আরও কত অজানা আমাদের আছে, ঘর বাড়িতে গিয়ে হামলা করিয়েছে এবং প্রহারও করিয়েছে, এরকমও ঘটনা অনেকগুলো মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। তো এইসব এগুলো আমার মনে হয় একটা সমস্যা, এটা হাইড করার জন্য, যার কারণে তো সেই ক্ষেত্রে আমি আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার ডক্টরস নার্স এবং হলো কর্মচারীদের বলবো, এখন আগে এক সময় আমরা বলেছি, মিডিয়ায় অনেকে বলেছে আমাদের সকলের পিপিই পরার দরকার নেই, এখন কিন্তু সেই স্টেজে নাই, আমরা এখন 4th স্টেজে, এমন একটি যে আমাদের যারা হেলথ কেয়ার প্রোভাইডার বা হেলথ কেয়ার ওয়ার্কার, আমাদেরকে প্রতিটি রুগীকে কোভিড মনে করে আমার পিপিই পরতে হবে, হোক সে ডাক্তার, হোক সে কর্মচারী, হোক সে ক্লিনার,
হোক যে নার্স, তাকে সমানভাবে তাকে একজন প্রতিটি রোগীকে কোভিড মনে করে তাকে সেই সতর্কতা সুরক্ষা নিয়েই তাকে চিকিৎসা করতে হবে। জি, আরেকটা বিষয় যোগ করতে চাই যে এইমাত্র খবর পেলাম যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আপডেট যুক্তরাজ্যে একদিনে 4,419 জন মারা গেছেন। খুবই ভয়ানক তথ্য। এরপরও আবার যুক্তরাষ্ট্রে যদি আমি বলি, যুক্তরাষ্ট্রে 21টা রাজ্যে লকডাউন পরিস্থিতি শিথিল করা হয়েছে। আর আমাদের দেশেও কিছুটা হয়তো শিথিল করা হচ্ছে, পোশাক কারখানা খোলা হয়েছে, রপ্তানি আদেশের যেহেতু কাজ রয়েছে সেই কারণে শোনা যাচ্ছে যে হয়তো কয়েকদিনের মধ্যে রেল চালু হতে পারে। তো এই যে ওভারঅল পরিস্থিতি, এই অবস্থায় আসলে এই লকডাউন পরিস্থিতি তুলে নেয়ার মতো বা শিথিল করার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়েছে কিনা? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার ইকোনমিক কন্ডিশনের উপর। আপনি যদি সাস্টেইন করতে পারেন, যদি ঘরে বসে খেতে পারেন, আপনার নিশ্চয়ই কাজ করার দরকার নেই। এখন আমরা তো ঘরে বসে খাওয়ার মতো অবস্থা নাই। তো আমাদেরকে অর্থনৈতিক চাকা সচল করতে হলে একটা লেভেলে আমাদেরকে এগুলি ওপেন করতে হবে। ইউএসের মতো জায়গাতে কিন্তু মানুষ ঘরে থাকতে চাচ্ছে না, তাদেরকে রাখানো যাচ্ছে না। এবং গভর্নররা তাদের ট্রাম্পের সাথে যে মিটিং হয়েছে সেখানে অনেক গভর্নরই এটার পক্ষে যে না আমরা খুলে দেব। তো এটা আপনি জানেন যে 80% লোক এই কোভিড-19 মানে যদি ইনফেক্টেডও হয় এর মর্টালিটি রেট কিন্তু অনেক কম, 2 to 10%। তো 80 to 90% লোক কিন্তু আপনার হার্ড ইমিউনিটি অর্জন করবে এবং তারা বেঁচে যাবে। তাদের জাস্ট ফ্লু লাইক কিছু সিচুয়েশন হবে, গলা ব্যথা করবে, জ্বর লাগবে, তারপরে কিন্তু সে সেরে যাবে 80%। তো এটার একটা আছে যে আপনি যদি ওপেন করে দেন, যাদের একটা হার্ড ইমিউনিটি অবশ্যই 80 থেকে 90% লোকের অর্জন করবে এবং এখানে বাকিরা ইনফেক্টেড হবে এবং তাদেরকে আপনি ট্রিটমেন্ট করবেন এবং নট নেসেসারিলি যে তারা মারাই যাবে সেই 10%, সেটা দে উইল বি আন্ডার ট্রিটমেন্ট। এবং এই ক্ষেত্রে আমরা যতটুকু ম্যাক্সিমাম, আমি মনে করি বাংলাদেশের জন্য আমরা যতটুকু ম্যাক্সিমাম যতটুকু আমরা অ্যাফোর্ড করতে পারি এই লকডাউন আমাদের ততটুকু পর্যন্ত যেতে হবে। যদি তা না যাই তাহলে যেটা হবে যে অনাহারে মরা শুরু হবে, মহামারীর সাথে দুর্ভিক্ষ যোগ হবে এবং তার সাথে শুরু হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে কিন্তু কোভিড-19 যতটুকু না ভয়াবহ, যেখানে 10% কিলিং রেট হাইয়েস্ট, সেই জায়গায় কিন্তু আপনার মহামারী শুরুর সাথে যদি দুর্ভিক্ষ যোগ হয় তাহলে কিন্তু ইট উইল বি এ ডেঞ্জারাস থিং। সেই ক্ষেত্রে যেখানে প্রশ্ন তোলা হচ্ছে জীবন আগে না জীবিকা আগে, জীবিকা আগে না জীবন আগে, মানে কোনটা একটা আরেকটার সাথে পরিপূরক? একটার সাথে সম্পর্কিত। আপনি যদি টাকা না থাকে, অর্থনৈতিক চাকা যদি সচল না থাকে, এমনি অনাহারে মারা দিতে হবে। সো দ্যাট উইল বি মাচ মোর ডেঞ্জারাস কম্পেয়ার টু কোভিড। তো কোভিডে ধরেন আপনার চিকিৎসা হচ্ছে যে এটার চিকিৎসাই কিন্তু আপনার সেলফ আইসোলেশন, কোয়ারেন্টাইন, লকডাউন এগুলি। তো আবার অন দ্য আদার হ্যান্ড এটা আমাদের খুলেই দিতে হচ্ছে একটা সার্টেন টাইম পর, তাও সীমিত আকারে। আমি মনে করি যে এছাড়া আমাদের তো বিকল্প নাই। আসলে এমন একটা অবস্থা যেখানে চিকিৎসা তো চলবেই বা এক ধরনেরই তো চলবে, কিন্তু সেখানে হচ্ছে আর একটা লকডাউন পরিস্থিতি শিথিল না করলেও জীবিকা নিয়ে যেটা হচ্ছে যে মানুষকে এডুকেট করা যে হ্যাঁ, যদি আমরা শিথিলও করি, আমরা মানে ব্যক্তিগত হাইজিনটা যদি মেনটেন করি, আমরা একটা নির্দিষ্ট দূরত্বে বসি, হ্যান্ড ওয়াশ করি, যে সমস্ত কথাগুলি অহর্নিশ বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে, এই রুলসগুলি যদি আমরা মেনটেন করতে পারি, আমার মনে হয় যে সেটা সম্ভব। এখন আমাদের মতো দেশে সেটা কতটুকু আমরা মেনটেন করতে পারবো সেটাও একটা প্রশ্ন। তো সব মিলিয়ে এখন সবাই একটা মানে দিশেহারা অবস্থার মধ্যে। তারপরে আমি বলবো যে বাংলাদেশে এবং সাউথ এশিয়াতে যেহেতু মৃত্যুর হার অনেক কম, এখানে কিন্তু আশার একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে আশার একটা আলো আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মে আমরা মনে হয়, আমি ইটস মাই হাঞ্চ যে হয়তো বা একটা ভালো অবস্থানে চলে যেতে পারবো। জি, আমরা আমরা যে মানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি, তারা কিন্তু অনেকটা সমরাস্তার চেয়েও কিন্তু ভয়ানক। তো এদের বিরুদ্ধে তারা প্রতিদিনই মাল্টিপ্লাই করছে, প্রতিদিনই মানব সভ্যতার এগেইনস্টে তারা কিন্তু আপারেন্ট নিচ্ছে, যার কারণে আমাদের মৃত্যু। আমাদের ফ্রান্সে 14%, ইতালিতে প্রায় 13.5%, আমাদের ইউকেতে প্রায় 13%, তা স্পেনে 10%। এটা কম না কিন্তু মৃত্যু। তো আমরা প্রতিদিনেই আমরা কিন্তু পরাজিত হচ্ছি। এই শত্রুর বিরুদ্ধে মোকাবেলার একমাত্র অস্ত্র শারীরিক ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স। আমরা ক্রাউডেড প্লেসে যাব না,
কেন আমরা এই অস্ত্রটা ব্যবহার করছি না? জি। আমরা এত কথা আপনারা মিডিয়া বলেন, আমরা বলছি, আমরা এখনো পর্যন্ত সেটি আমরা ব্রাহ্মণবাড়িয়া দেখলে আমরা বুঝি, আমরা গার্মেন্টসের যখন সিদ্ধান্তের হয় হু করে যেভাবে আসছে ত্রাণে আমরা দেখছি, তো আমরা এই অস্ত্রই তো ব্যবহার করছি, তাহলে আমরা পরাজিত হব না, কারা পরাজিত হবে? অতএব আমাদের অসহায়ের মতো মৃত্যুর মিছিল আমাদের গুনতে হবে। এই পর্যায়ে আমি একটু চিকিৎসা পদ্ধতির অগ্রগতি নিয়ে আলোচনা করতে চাই, যে আসলে আমরা মাঝখানে শুনছিলাম যে হাইড্রোক্সিক্লোরোকুইন, জাপানে আভিগান ওষুধ প্রয়োগের কথা শুনছিলাম, এখন যেটা শোনা যাচ্ছে যে অ্যান্টিবডি বা প্লাজমার ব্যবহারের কথা শোনা যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অগ্রগতি কতটুকু, আমাদের এটা কবে নাগাদ হয়তো আমরা টিকা বা মেডিসিন পেতে পারি? ধন্যবাদ। তো এই মুহূর্তে আমাদের যেই ওষুধ আমরা যেটা বলছি হলো এটির জন্য কোনো স্পেসিফিক কোনো ভাইরাল অ্যান্টিভাইরাল কোনো ওষুধ আমাদের নেই। তা আমরা যেগুলো চিকিৎসা করছি কি দিয়ে, আমরা যার কাশি আছে তাকে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি, যেগুলো ফেক্সোফেনাডিন, ডেসলোরাটাডিন, লোরাটাডিন, সেট্রিজিন এগুলো দিচ্ছি। আর যাদের জ্বর আছে জ্বর অনুযায়ী তাকে হলো প্যারাসিটামল দেওয়া হচ্ছে, হট ওয়াটার খাওয়ার কথা বলা হচ্ছে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার কথা বলা হচ্ছে। আর যদি সিমটোমেটিক তার যদি শ্বাসকষ্ট হয় অনুযায়ী আমাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যেটি এফডি অ্যাপ্রুভ, যেটি বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছিল এবং ওইটি আমরা ফলো করছিলাম, যেটি হলো হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজাইথ্রোমাইসিনের একটি কম্বিনেশন। এটারও অনেক সাইড এফেক্ট আছে। এটা দেওয়ার আগে যাদের বিশেষ করে হার্টের সমস্যা আছে তাদের এই রোগ পর্যবেক্ষণ করে ইসিজি করে দেখে তারপর দিতে হয়, কারণ এটা হার্টের উপরে একটা প্রভাব পার্শ্ব প্রতিক্রিয়া ফেলে। তো সেক্ষেত্রে এটি ব্যবহার, আবার অনেকে বলতেছেন ওই যে এভিগান যেটা বলছেন রেভাভিরিন, এটা একটা অ্যান্টিভাইরাল, এটাও একটা ভালো ওষুধ, এইটাও আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। তুমি যেটা বলছিলেন, জি জি, যেটা বলছিলেন আমাদের হাসান শেখর প্রফেসর, যিনি বলছিলেন যে হলো আমাদের আসলে তো 80% রুগী অটোমেটিক্যালি সেলফ লিমিটিং, সে ভালো হয়ে যাচ্ছে, তার কোনো চিকিৎসারই প্রয়োজন নাই। আবার এর সাথে যদি অ্যাসিমটোমেটিক যোগ দেয় তাহলে তো সে জানেই না, জানার দরকারও নাই, তার এর ভিতরে অ্যান্টিবডি ফর্ম হয়ে গেছে, সে সুস্থ দিব্যিতে আছে। যেমন আমাদের ডাক্তারদের দেখছি হলো 95% ডাক্তার একটারও সানসিমটম নেই, বাট দে আর পজিটিভ, আর উই ডোন্ট নো। তো তারপর হলো আমাদের 20 থেকে 18 থেকে 20% রুগীকে আমরা বলছি হলো হসপিটালে ভর্তি হতে পারে, তার মধ্যে ক্রিটিক্যালি ইল হচ্ছে 4 থেকে 5 জন। আমরা যে ভেন্টিলেটর চিৎকার করছি, কয়টা লোকই বা ভেন্টিলেটর যাইতে হয়েছে, খুব একটা যেতে হয় না। যেটা অ্যাডভান্স চিকিৎসার পর্যন্ত যেটা বলছেন ভ্যাকসিনেশনের কথা, ভ্যাকসিনেশন অক্সফোর্ড আমাদের অনেক জায়গায় মানে ভ্যাকসিনেশন দিয়ে অনেকে কাজ করছে, তার মধ্যে 3টা জায়গায় খুব এগিয়ে আছে। তাও এগিয়ে থাকলে তারা বলছে এটা শুরু করতে প্রয়োগও করেছে। আপনারা দেখছেন অক্সফোর্ডে তারা দুইজনে, একজন ভদ্রমহিলা, নাম আমার মনে নেই, তাকে দিয়ে শুরু হয়েছে, তাকে ওটা হলো প্রয়োগের একটা ট্রায়ালের ফেজে। তো কিন্তু এটির হতে তাও 1 বছর সময় লাগবে। তারপর হলো সেই জন্য এটি এখনো পর্যন্ত বলা যায় না যে অন্য কোনো ওষুধ এই মুহূর্তে আমাদের হাতে আছে যেটি নিয়ে আমরা যুদ্ধ করতে পারবো। এবার টেস্টের প্রসঙ্গটি আসতে চাই, যে কয়েক জায়গায় হয়তো টেস্ট করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে টেস্টের রেজাল্টটা নিয়েও প্রশ্ন উঠছে অনেক সময়। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে আরটিপিসিআর ভুল হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ল্যাবরেটরিতেও কী ধরনের সতর্কতা নেওয়া যেতে পারে, টেস্ট করার সময় কী ধরনের মেজার নিলে পারে আসলে ফলাফলটা ভালো পাওয়া যাবে বা যিনি টেস্ট করছেন তিনিও ভালো থাকতে পারেন বা সুস্থ থাকতে পারেন। তো ওভারঅল বিষয়গুলোকে আসলে আপনার সাজেশন কি? দেখুন, যখন একটা স্যাম্পল কালেকশন করা হয় তো সেখান থেকে কিন্তু এরর শুরু। স্যাম্পল কালেকশন আপনি ন্যাসোফ্যারেঞ্জিয়াল এরিয়া কিংবা ওরোফ্যারেঞ্জিয়াল ওখান থেকে আপনি কালেক্ট করবেন, এবং কালেকশনের সময় যদি ইফ ইউ ফেল টু কালেক্ট দ্য ভাইরাস, তখন কিন্তু আপনি আরটিপিসিআর ভাইরাস থাকলেও আপনি ইনফেক্টেড হলেও আপনি নেগেটিভ পাবেন, 1 নাম্বার। এখন ভাইরাসটাকে যখন আপনি কালেক্ট করলেন, তারপরে আপনি ইউজুয়ালি আমাদের এখানে যেটা করা হয় যে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে না দিয়ে, ভিটিএমে না দিয়ে সেটাকে স্যালাইনের মধ্যে রাখা হয়। সেই স্যালাইনের থেকে স্যাম্পল কালেকশন করে আরটিপিসিআর ল্যাবরেটরিতে আসতে একটা দীর্ঘ সময় চলে যায়। এই সময়ের মধ্যে হয় কি, ওইখানে এটা ডিগ্রেড হয়ে যায়, হ্যাঁ, আরএনএটা ডিগ্রেডেড হয়ে যায় ওইখানে, কিংবা ভাইরাসটা ওইখানে ওই স্যালাইনে আলটিমেটলি ডিগ্রেডেড হয়ে আপনি আরটিপিসিআর নেগেটিভ রেজাল্ট পান। এখন সেই জন্য স্যালাইনের পরিবর্তে ভিটিএম ইউজ করা উচিত, এবং ভিটিএমটা কিন্তু তৈরি করতে আমদানি করা হয়, এটা আমাদের দেশেই তৈরি করা সম্ভব। এখানে বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার বায়োলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট যারা এই সমস্ত কাজ করে তারা কিন্তু এখানে ভিটিএম তৈরি করতে পারে।
আচ্ছা ভিটিএমে করে যদি আপনি ট্রান্সপোর্ট করেন, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে করে যদি আপনি সেই স্যাম্পলটাকে স্পেসিমেনটাকে ল্যাবরেটরিতে ট্রান্সপোর্ট করেন, তারপরে সেখান থেকে আরএনএ এক্সট্রাকশন করে আরটিপিসিআর করা হয়। এখন আরএনএ এক্সট্রাকশনের সময় ভুল হতে পারে, আরটিপিসিআর করার সময়ও ভুল হতে পারে, ফলস নেগেটিভ, এটা খুব খারাপ অবস্থা যদি ফলস নেগেটিভ হয়, সেখানে ভুল হতে পারে। আরটিপিসিআরের আপনার যে রেজাল্ট এক্সপ্লেনেশন করা, সেখানে ভুল করতে পারেন। এই আরটিপিসিআর এর ভুলের কারণ কি নেগেটিভ পজিটিভও হয়ে যেতে পারে? সামটাইমস পজিটিভসও হতে পারে। যদি আপনার আশেপাশে কোনো কন্টামিনেশন থাকে, তাহলে মানে আপনার ওইখানে পজিটিভ হতে পারে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনার বায়োসেফটি ল্যাবরেটরি মেনটেন, বায়োসেফটি ল্যাবরেটরি 2 বলে এটাকে, এবং যিনি কাজ করবেন উনি সেফটি লেভেল 3 এর ড্রেস পরবেন। তো বায়োসেফটি ল্যাবরেটরিতে থাকতে গেলে আপনার একটা পিসিআর এর হুড থাকতে হবে, আপনি যেখানে কাজ করবেন সেখানে আর একটা লেমিনার ফ্লো, সেখানে লেমিনার হুড থাকতে হবে, এবং ইউজুয়ালি করা হয় কি যে একটা নেগেটিভ প্রেশার মেনটেন করা উচিত সেখানে, যেখানে আপনার এয়ার ফ্লো একটা ইউনিডিরেকশনালি হবে, সো দ্যাট আপনি কন্টামিনেশনটা যেন না হয় যিনি কাজ করতেছেন। সো বায়োসেফটি ল্যাবরেটরির একটা বড় ভূমিকা আছে এখানে, যে ইয়ে করার ক্ষেত্রে। আর স্যাম্পল হ্যান্ডলিংটা একটা বড় ব্যাপার, যে স্যাম্পল হ্যান্ডলিং যদি আপনার যদি কম্পিটেন্ট ল্যাবরেটরি টেকনোলজিস দিয়ে না করেন, দেন ইট উইল বি মানে ভেরি একদম আপনার শুরুতেই আপনি মিস্টেক করলেন। এবং এই জন্য যারা কম্পিটেন্ট, ধরুন আরটিপিসিআর তো ইউজুয়ালি ডাক্তার সাহেবরা তাদের এমবিবিএসে করেন না, কিংবা পরবর্তীতে যদি পিএইচডি করেন সেই লাইনে হয়তো বা করেন, কিন্তু যারা এই লাইনে অভিজ্ঞ, যেই ধরনের টেকনিক্যাল টার্মগুলোর কথা বলছেন, সেই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেই ধরনের পরিবেশ মেনটেন করে কি টেস্টগুলো হচ্ছে? সেই অধিকাংশ ক্ষেত্রেই করার চেষ্টা করা হচ্ছে। আবার অনেক জায়গাতেই এই ফ্যাসিলিটিস থাকলেও তারা মেনটেন করতে পারছেন না লোক বলের অভাবে। এখন যেটা হয়েছে যে লোক বলের অভাব, যে আপনি জেনে থাকবেন যে বায়োকেমিস্টরা অ্যান্ড মলিকুলার বায়োলজিস্টরা তারা কিন্তু এই আরটিপিসিআর সম্পর্কে জানে। এই জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আজকে যোগাযোগ হয়েছে যে আমরা এটা ভলান্টিয়ার করতে চাই, যেখানে আপনাদের দরকার হবে আমাদেরকে জানাবেন। আরটিপিসিআর জানা এবং ট্রেন যারা এটা হাতে কলমে করেছে, এটা কিন্তু 7 দিনে 8-10 দিনে 15 দিনে আপনি শিখে করতে পারবেন না। ইট নিডস এ মানে প্র্যাকটিস অফ ইয়ার্স টুগেদার। এবং যেহেতু তারা থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি এই বিষয়ে জ্ঞাত, আপনি যদি পার্টিকুলারলি বায়োকেমিস্টদের, মলিকুলার বায়োলজিস্টদের আপনি এমপ্লয় করেন একটা জায়গায় ফর দিস টাইম অনলি, তাহলে কিন্তু আপনি একটা সঠিক চিত্র পেয়ে যাবেন। কারণ আপনি জানেন যে এই হেলথের ব্যাপারটা কিন্তু মানে এই মুহূর্তে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার। ডাক্তার সাহেবরা তো রোগ সারাবেন ডেফিনেটলি, মেডিসিনের ব্যাপার, কিন্তু এটা যে ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন লোকের হেল্প লাগে। ধরেন আপনি একটা ইমেজিং যে করবেন, সেটা কিন্তু কমপ্লিটলি আর একটা বায়োমেডিক্যাল সায়েন্সের ব্যাপার। আপনি এখন আরটিপিসিআর করবেন, এখানে কিন্তু মলিকুলার বায়োলজিস্টরা কাজ করবে, বায়োকেমিস্টরা। সো আপনি যদি এই ম্যান পাওয়ারও আমাদের আছে। এখন কথা হচ্ছে যে ইতিপূর্বে তাদের দরকার হয় না এত ব্যাপকভাবে, কিন্তু এখন যেহেতু দরকার হচ্ছে, then you can take help of associations like Graduate Biochemist Association, Bangladesh Association for Clinical Biochemist, Bangladesh Society for Biochemistry and Molecular Biology. So এরা কিন্তু আন্ডার দ্য সেম আমব্রেলা, আপনি জাস্ট এরা উদ্গ্রীব সাহায্য করার জন্য। এখন যদি কোঅর্ডিনেশনটা দরকার। আর এই ধরনের অবস্থা এরকম, আমরা দোষ দিচ্ছি না কোনো কিছুকেই, এরকম হতেই পারে। হঠাৎ করে এরকম মহামারীতে সব কিছুই একটা অব্যবস্থাপনা থাকবে ইনিশিয়ালি, বাট ইউ নিড টু স্ট্রিমলাইন দ্য থিংস উইথ টাইম। এখন যদি এটা আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটার থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। এই যে মহামারী, এটার থেকে আমরা শিখতে পারি। তো ল্যাবরেটরিতে আপনার বায়োসেফটি লেভেল 2 মেনটেন করা এবং সেখানে দক্ষ লোক নিয়োগ করা, তাহলে আপনি আরটিপিসিআর এর রেজাল্ট ভালো পাবেন। জি, এবার একটু আসতে চাই যে বিশেষ করে যে জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল, যে পিপি বা মাস্কের কোয়ালিটি, বিশেষ করে ভেন্টিলেশন বা আইসিইউর যে স্বল্পতার কথা বলা হচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো রোগীর ক্ষেত্রে বা কোনো করোনা ভাইরাস যারা বহন করছেন, হয়তো প্রথম 2-3 দিনের মধ্যেই তার আইসিইউ সাপোর্ট লাগছে। তো এই খুব দ্রুত আইসিইউ সাপোর্ট লাগার কারণটা কি? আসলে তিনি কিভাবে আক্রান্ত হচ্ছেন বা কোন পর্যায়ে গেলে তার আইসিইউ সাপোর্ট লাগছে? আসলে আমি তার আগে একটু যুক্ত করতে চাই যে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের একটা স্টাডি প্রকাশ করেছে, আমরা কোনটা করলে, কতটুকু করলে আমাদের পজিটিভ হবে। আমাদের অনেকগুলো ফিটফল থাকতে পারে, যেটি বলছেন উনি, একেবারে কালেকশন থেকে শুরু করে রিপোর্ট পর্যন্ত অনেক কিছুই একটা চেইন, এটা মেনটেন করতে, ইভেন ট্রান্সপোর্টটাও মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো বলা হচ্ছে ব্রঙ্কোঅ্যালভিউলার লেভিস, এটা আমরা একেবারে ভিতর থেকে গলার ভিতরে গিয়ে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে যদি তার লেভিসটা নিই, এটা এইখানে হলো 93% পজিটিভ হওয়ার সম্ভাবনা, সবচাইতে বেশি।
সেকেন্ড, তারা যেটা বলছে স্পুটামে যদি করি আমরা কপের মাধ্যমে পরীক্ষা, সেখানে প্রায় 72% পজিটিভ হচ্ছে তাদের। এবং তারা থার্ড ওয়ান যেটা বলছে, যেটা আমরা করছি, যেটা হলো আমরা মানে নেজাল সোয়াব নিচ্ছি বা ফেরিঞ্জিয়াল সোয়াব নিচ্ছি। নেজাল সোয়াবের ক্ষেত্রে বলছে হলো তারা 63%, আবার ফেরিঞ্জিয়াল সোয়াবে তারা আরও কম বলছে 46%, এবং ব্লাডে এটা ফিসিস আমাদের মলমূত্রের মাধ্যমে তারা বলছে 29% পাওয়া যাচ্ছে, ব্লাডে পাওয়া যাচ্ছে অনলি 1%, অনলি 1%, যেটা নিয়ে ওই যে আমাদের গণস্বাস্থ্যের যেটা তর্ক বিতর্ক অ্যান্টিজেন অ্যান্টিবডি র্যাপিড ওইটা অনলি 1, অ্যান্টিজেনের ক্ষেত্রে অনলি 1%। তো এটি হলো মানে তাদের পরিসংখ্যান, এই মুহূর্তের যে কোভিড-19 পরিসংখ্যান এটি আর কি। আর এখন আপনি যেটা বলছিলেন হলো আমাদের পিপি মাস্ক, আরেকটি কি বললেন জানি, ভেন্টিলেশন মাস্ক। আসলে এখন কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এক পর্যায়ে ছিল আমরা কারা পিপি ব্যবহার করবে, কারা মাস্ক ব্যবহার করবে, বা হেলথ ওয়ার্কারদের মধ্যে একটা ভাগ ছিল, মানে আইসোলেশন ওয়ার্ডে গেলে বা কনফার্ম কেস ডিল করলে বা আইসিইউতে ডিল করলে কে কোন ধরনের ব্যবহার করবে। এখন সেই স্টেজ পার হয়ে গেছে, এখন সকলকে শু থেকে শুরু করে একদম গগলস, ফেস শিল্ড, মাস্ক এবং পিপি পুরোটাই পড়তে হবে, যে কোনো রুগীকে এখন ডিল করতে হবে। হতে বলে সেক্ষেত্রে আমি মনে করি একসময় আমাদের অনেক সংকট ছিল পিপির, এখন এই মুহূর্তে কোনো সংকট আছে বলে আমি মনে করি না। মাস্ক নিয়ে তর্ক বিতর্ক বা একটা সংশয় সিএমএসডিতে যে সাপ্লাই নিয়ে হয়েছে, সেটিও অনেকটা এখন কাভার হয়েছে, কারণ প্রচুর পরিমাণে চায়না থেকে এই মাস্কগুলো আসছে। N95 যেটি হলো ইউএসএ বেস, ইউএসএ মেড ইন এখন নাই, কিন্তু চায়না থেকে এখন N95 পাওয়া যাচ্ছে। তাদের নিজস্ব আবার যেটা ইকুইভ্যালেন্ট KN95 আছে, আরও মাস্ক আছে ইকুইভ্যালেন্ট FFP2 and 3, এইসব এগুলো এখন প্রচুর পরিমাণে চায়না থেকে আসছে, অতএব এখানে আমাদের মজুদ হচ্ছে। তবে আমাদের কিছু শর্টেজ আছে, আমার মনে হয়েছে, আমি যেটা একটা হাসপাতালের দায়িত্বে আছি, গগলস, ফেস শিল্ড, এগুলোতে একটু এখনও পর্যন্ত স্বল্পতা আছে। আমরা অনেকগুলো গগলস সাপ্লাই দিয়েছি, একদিন 2 দিন ব্যবহার করে এটা রিইউজ করা যায়, কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে, এরকমের বিষয় আছে আর কি। তো এই মুহূর্তে আমি মনে করি যে পিপি সমস্যা অনেকটাই সমাধান হয়েছে, মাস্কেরও মোটামুটি হচ্ছে। এখন যেটি ভেন্টিলেটরের কথা বলছিলেন, আমাদের সাধারণত ক্রিটিক্যালি ইল পেশেন্টদের প্রয়োজন হয় হলো প্রায় 4 to 5% লোকের এই ভেন্টিলেটর দ্বারা। আমরা ভেন্টিলেশন, অবশ্য এই চিকিৎসার আমরা কিছুক্ষণ আগে অন্য আলাপগুলো করলেও এখানে প্রধানত আরেকটি চিকিৎসা, বিশেষ করে ক্রিটিক্যাল ইল যাদের শ্বাসকষ্ট হয়, অক্সিজেন একটা চিকিৎসার একটা বিরাট একটা মাধ্যম, যেটি আমাদের এই রুগীদের মৃত্যুবরণ হওয়ার কারণ এই অক্সিজেনের একটা বিষয় এবং ভেন্টিলেশন একটা বিষয়। কারণ অক্সিজেন আমাদের যে স্যাচুরেশন লেভেল আমাদের নর্মালি 100% থাকে, তা আমরা বলি হলো আমাদের টার্গেট থাকে একটা রুগীকে 95 to 96% যাতে ভেন্টিলেশন সে কন্টিনিউ করে। তো এটি ফল করার কারণ হলো আমাদের নিউমোনিয়া হলে ফুসফুসের একটি ফুসফুসকে আক্রান্ত করে, আরেকটি ফুসফুস স্পেয়ার থাকে, কিন্তু এটা কোভিড-19 যখন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ ফুসফুসে যখন আক্রান্ত হয়, তখন 2টি ফুসফুসকেই তারা আক্রান্ত করে। তো অক্সিজেন স্যাচুরেশন এটি খুব মারাত্মকভাবে ঘাটতি হয়। কারো ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত হয়ে যাচ্ছে, মানে 2 দিন হয়তো আক্রান্ত হতে পারে, কারণ হলো অক্সিজেনের মাত্রা যদি তার 70% 80% বা তার কম হয়ে গেছে, যদি বেশিক্ষণ সাস্টেইন করে, তার তাৎক্ষণিকভাবে তারা আমি অক্সিজেন দিতে না পারি। শুধু অক্সিজেন না, এই ক্ষেত্রে শুধু অক্সিজেনের মাত্রাগুলোর বিষয় আছে। আমরা যেগুলো অক্সিজেন আমরা ফেস মাস্ক দিয়ে দিই, নেজাল ক্যানুলা দিই, এটি আমরা 15 লিটার পার মিনিটের বেশি দিতে পারি না, আমরা 15, কিন্তু এইসব ক্ষেত্রে লাগবে হাই ফ্লো অক্সিজেন, বেনসুরি মাস্ক দিয়ে হাই ফ্লো অক্সিজেন, মানে আপ টু 60 লিটার পার মিনিটও আমাদের দিতে। একজন সাধারণ মানুষ যখন হয়তো আক্রান্ত হচ্ছেন, উনি কোন পর্যায়ে বুঝবেন যে তাকে এই মুহূর্তে আসলে হাসপাতালে যাওয়া দরকার? আমরা সেই জন্য বলছি, যার যখন উচ্চমাত্রায় জ্বর এবং শ্বাসকষ্ট হবে, তাকে তাৎক্ষণিকভাবে সে রাত 3টে হোক 4টা হোক, যতক্ষণে হোক, তাকে বাসায় থাকার আর কোনো সুযোগ নেই। অনেকে চেষ্টা করে, আমরা দেখেছি ঘরে নেবুলাইজেশন আছে, তো তার মার আছে বা অন্যজন আছে, নেবুলাইজ করার চেষ্টা করে। এখানে আরও মারাত্মক মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কোন সময় কি হবে, যার কারণে তাড়াতাড়ি আপনাকে হসপিটালে নিয়ে যাওয়াই বেটার। কারণ আমি ওই কারণে বলছি, অনেকের নিউমোথোরাক্স হয়,
নিয়মিত রাখছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। এখন আমি বুঝলাম না কিসের কারণে শ্বাসকষ্ট, আমি দিলাম হলো নেবুলাইজেশন, তখন আরও মারাত্মক হয়। সেই জন্য মানে শ্বাসকষ্ট হওয়া মাত্রই তার বাসায় থাকার কোনো আর সুযোগ নেই, তাকে হসপিটালের দ্বার প্রান্তে যাওয়া উচিত। আপনি স্যারের কাছে জানতে চাই যে জিনিসটা বিষয় যে মানুষ আসলে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব আমরা যেটাই বলি না কেন, এটি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সরকারের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে যে যদি ভালো থাকতে হয় আসলে সামাজিক দূরত্ব মেনটেন করুন, কিন্তু তারপরও সামাজিক দূরত্ব মেনটেনটা হচ্ছে না। এই অবস্থায় আসলে আমরা করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বা বাংলাদেশে খারাপ হচ্ছে, যদি এটা পুরোপুরি মানা না হয় এই সুফল পেতে আমাদের আসলে কতদিন সময় লাগবে, এই লকডাউন কতদিন চলবে? অ্যাকচুয়ালি এটা স্থির কোনো ডেট বলা সম্ভব না, তবে এটা অনুমেয় যে ইট উইল কন্টিনিউ ফর ইয়ার্স। এটা কিন্তু হুট করে চলে যাবে না এবং একেবারেই চলে যাবে এটা এই আশা করাও দুরাশা। এটা ইট উইল ভিজিট, ইট উইল রিভিজিট, এবং একটাই হচ্ছে যে আপনার যদি এটা হার্ড ইমিউনিটি অর্জন করে মানুষ, তখন এটা আমরা যেমন ঠান্ডা লাগলে এখন সেরে যায়, আগে এক সময় ভয় পাইতাম ঠান্ডা, এরকমভাবে এটা ওরকম সাধারণ একটা ডিজিজের মতো এটা থেকে যাবে, অ্যান্টিবডি তৈরি হবে মানুষের মধ্যে, এবং ওইভাবেই তারা আমরা যেমন এখন কি যক্ষার বিসিজির টিকা দিয়ে রাখছি, মিনওয়াইল যদি আপনার ভ্যাকসিন বার হয়ে যায় ভ্যাকসিন নেবে, মিনওয়াইল ওষুধ চলে আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষাই করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার কারেক্ট একটা অ্যাবসলিউটলি কারেক্ট মেডিসিন ফর কোভিড-19 না আসতেছে। সেকেন্ডলি, যতক্ষণ না আপনি একটা ভ্যাকসিন না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে এই রোগটাকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, যেমন আপনার দেখেন ডায়রিয়া একসময় আমাদের এখানে কত প্রকোপ ছিল, এরপরে যখন আমরা এত সহজ সমাধান আমরা হাতের কাছে পেয়ে গেলাম ওরসেলাইন, তারপরে কিন্তু দেখেন এটা অনেকাংশেই এখন নিয়ন্ত্রিত, এটা নিয়ে এখন একটু ভাবি না আমরা। তো এটাও ইন কোর্স অফ টাইম একটা সময় আসবে যখন আমরা এটার এগেনস্টে একটা ভালো ফাইট দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে আমাদেরকে আইসোলেশনে, এবং এটা কিন্তু শিক্ষার ব্যাপার, সবাইকে বলতে হবে। এটা কিন্তু খালি ডাক্তার সাহেবদের কিংবা সাংবাদিকের কিংবা টেলিভিশনের দায়িত্ব না। এখানে পাড়ার যিনি শিক্ষিত লোক, একজন স্কুলের মাস্টার, একজন ইমাম সাহেব, একজন বা মন্দিরের যে প্রভু, উনি সবাইকে এখানে একটা মানে কালেকটিভ এফার্ট, যে এটা যিনি বুঝছেন অপরজনকে বোঝানো যে এটাই হলো একমাত্র এখন চিকিৎসা, যতক্ষণ না আমার একটা মেডিসিন না আসতেছে কার্যকর। আর আরেকটা যে ক্ষেত্রে বলা হচ্ছে, বিশেষ করে WHO বারবার গুরুত্ব দিচ্ছেন যে এই সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বা এটাই মেইন কথা না, এই টেস্ট বাড়াতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যেটা শুনলাম যে সেখানে 1000 জনে প্রতি 1000 জনে প্রায় 25 থেকে 28 জন মতো টেস্ট করা হচ্ছে। অথচ বাংলাদেশে যদি চিন্তা করা যায়, বাংলাদেশে এখন প্রায় 10 লাখে 113 জন বলা হচ্ছে একটা স্টাডিতে। তো এই অবস্থায় আমাদের টেস্টের পরিমাণ কি আরও বাড়ানোর সুযোগ আছে? টেস্টের বাড়ানোর সুযোগ অবশ্যই আছে। এখন সেটা যদি আমরা এই যে ধরেন একটু আগে যেটা কথা আলোচনা হচ্ছিল যে RT-PCR, ইট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং, এবং এটার ক্ষেত্রে আপনার টেকনোলজিস্টেরও অভাব আছে। এখন যদি আমরা বিকল্পভাবে কিছু একটা বের করতে পারি যেটাকে র্যাপিডলি করা যায় এবং সেটা কিন্তু কোনো বিকল্প নাই, কারণ আপনি কিন্তু র্যাপিড টেস্ট নিয়েও তো বিতর্ক উঠছে না। র্যাপিডলি বলতে যে আপনি খুব দ্রুত শনাক্ত করতে পারেন এই ধরনের একটা ব্যবস্থায় আমাদের যেতে হবে। এটা করলে যেটা হবে যে এপিডেমিওলজিক্যাল পরবর্তী স্টাডির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, এটা কিন্তু ডায়াগনোসিসের জন্য নয়, ডাক্তার সাহেব আমার সাথে একমত হবেন যে এটা ডায়াগনোসিস এপিডেমিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পরবর্তীতে আপনি যদি অনেক গবেষণার দ্বার উন্মোচিত হবে, কিন্তু সেটা ডায়াগনস্টিক পারপাসের জন্য আপনার না। তো অবশ্যই আমাদের এখানে এর সংখ্যা বাড়াইতে হবে। এই বিষয়ে এখন কিভাবে বাড়াবেন সেটা যারা পলিসি মেকিংয়ে আছেন তারা জানেন, কিন্তু এইটার কোনো বিকল্প নাই। দিস ইজ দ্য অনলি ওয়ে যে আপনি কত বেশি আইডেন্টিফাই করতে পারছেন, এটার কোনো অল্টারনেটিভ কিছু নেই। হ্যাঁ, এবার একটু লকডাউন পরিস্থিতি নিয়েই একটু জানতে চাই যে বিশেষ করে তৈরি পোশাক কারখানা খোলা হয়েছে, বলা হচ্ছে যে প্রায় 1000-এর বেশি পোশাক কারখানা খোলা হয়েছে, যেসব রপ্তানি আদেশ রয়েছে কারখানাগুলোতে, অন্যান্য কারখানাও খোলা হচ্ছে। বিশেষ করে সামনে ঈদের আগে বিভিন্ন যারা পোশাক প্রস্তুতকারক বা আদার্স যারা এই বিপণী বিতান রয়েছেন তাদের দিক থেকে চাপ আছে, তাদেরটা সীমিত পরিসরে খোলা হোক, বিভিন্ন দিকে চাপ। আর সরকার বলছে বারবার তোমরা মানে সামাজিক দূরত্ব মেনটেন করো। তো এটা যদি আস্তে আস্তে শিথিল করে দেওয়া হয় এই রোজার আগেই, তাহলে কি পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বা পরিস্থিতি কি ইতিবাচক হতে পারে? এখন যে প্রশ্নটা আগে আপনি করলেন এবং সকল মিডিয়া এখন বলছে জীবন এবং জীবিকা, তো এখন জীবন আর জীবিকার যে সমস্যাটা, জীবিকাটাও কিন্তু জীবনের একটা অংশ। অতএব কোভিড যেমন জীবনের অংশ, জীবিকাও আমাদের অংশ। সেই পয়েন্ট অফ ভিউতে তো সরকার
এই কাজটি হয়তো বিভিন্ন পেশারে হোক বা এটা করার বা অর্থনৈতিক দিকে। তবে আমি যেটা মনে করি, বিশ্বাস করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা কমপ্লিট একটি প্যাকেজ, একটা আমি বলবো একটা অর্থনৈতিক একটা দিয়েছেন, না প্রণোদনা না, একটি প্ল্যান পরিকল্পনা দিয়েছেন, যেটি হলো প্রত্যেকটি জায়গায় তিনি টাচ করেছেন। একজন শ্রমিক, একজন রিক্সা শ্রমিক, একজন ভ্যান গার্ড থেকে শুরু করে একজন ডাক্তার, একজন সশস্ত্র বাহিনী, একজন কৃষি, শিল্প, বাণিজ্য, মানে প্রত্যেকটি জায়গায় তিনি টাচ করেছেন। তো এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন হয়, হুট করে যে একদম দুর্ভিক্ষ চলে আসবে, বড় ধরনের ঘাটতি হবে, এটা আমার মনে হচ্ছে না, এটা আমার মনে হয় না। তবে এটা ঠিক কতদিন সাস্টেইন করবে, তো এখন আমাদের ধৈর্য আরেকটু ধরা উচিত। আমি একজন চিকিৎসা শাস্ত্রের একজন ছাত্র হিসেবে আমি বলবো, এটা আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। আমরা মাত্র 4 উইকস, আমরা 25শে মার্চ আমরা শুরু করেছি, এখন আমরা 28 তারিখ না 29 তারিখ আজকে, তার মানে 1 মাস মাত্র আমরা, তাও পুরো লকডাউন বলা যাবে না। এই লকডাউন হলো পার্শিয়াল লকডাউন, এই ডিস্ট্রিক্ট লকডাউন, এইটা শিবচর লকডাউন, আমাদের এটার নাম হলো নারায়ণগঞ্জ লকডাউন, এরকম পার্শিয়াল। তাও ওই লকডাউনগুলো লকডাউন চায়নার মতো লকডাউন না, প্রত্যেকটি লকডাউন হয়েছে ঢিলে ডালা এবং হলো পার্শিয়াল লকডাউন। তো এই লকডাউনের ভিতরে অনেক সুযোগ ছিল, এখানে বাজারের সুযোগ করেছে, কিছু কাজের সুযোগ আছে, কিছু আমাদের জায়গায় যাওয়ার সুযোগ আছে, কিন্তু এই 1 মাসের ভিতরে হুট করে এটা আমি মনে করি যে এটি একটি বড় ধরনের একটি পেশার, এটা কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা আমি মনে করি পড়বে। এটা অস্বীকার করার যে কারণেই হোক, আমরা যদিও বা আমরা দিয়ে রাখছি, এটা রোজার কারণে হোক, ঈদের কথা চিন্তা করি, স্বল্প আয় মানুষের কথা চিন্তা করি। আপনি ধরুন, যেমন আজকে আমি আসার আগে জানতে পেরেছি, তা আমাদের যে প্রণোদনা দিচ্ছে, একজন ডাক্তার বা যারা সশস্ত্র বাহিনী, যারা ফার্স্ট ক্লাস গেজেটেড, তারা প্রায় নিয়ার অ্যাবাউট পজিটিভ হলেই 7 লাখ টাকা পাবে, পজিটিভ হলেই 7 লাখ। আর আমি বলি না মৃত্যুবরণ করুক, মৃত্যুবরণ করলেই 50 লাখ। তো এই যে প্রণোদনা, যে সিস্টেমটা দিয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখানে সহজে একেবারে দুর্ভিক্ষ হওয়ার কিছুই নেই। অন্তত আমি বলবো আরও 1 মাস লকডাউনটা কন্টিনিউ করা উচিত, ঢিলে ঢালা ভাব থেকে। এটা আমার মনে হয়, আমিও সম্পূর্ণ একমত ডাক্তার সাহেবের সাথে, যে এটা ন্যূনতম আরও 1টা মাস, অন্তত মে মাসটা পুরোটা দেখলে হয়তো বা ভালো হতো, এই সিচুয়েশনটা আর একটু কঠোরভাবে মোকাবেলা করা যেত। মানে বাংলাদেশে কোভিড-19-এর যদি আমি ফিউচার বলি, সেক্ষেত্রে এই ফিউচারটাকে কীভাবে দেখছেন? যদি ফিউচারটা কত দূর, গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করলে আর আমাদের দেশের কোভিড-19 চিন্তা করলে এটার ফিউচার? আমাদের মতো দেশে আমরা যেভাবে আমরা ফেস করেছি যত স্বল্প সময়ে, এবং মৃত্যুর হার যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় যে আমরা এখন পর্যন্ত চিত্রটা যথেষ্ট ভালো। তো এখন আমরা তো ডাবল একটা এইজড রেজারের মাঝখানে আছি। এখন এই সিচুয়েশনে আপনার এই যে খুলে দেওয়া হচ্ছে, তারপরে ট্রান্সমিশন রেট যদি বেড়ে যায়, তখন কি হবে এটা বলা যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে খুলে দেওয়ার পরে ট্রান্সমিশন, আমাদের হার্ড ইমিউনিটি অলরেডি হয়ে গেছে, যার ফলে ওইরকম ট্রান্সমিশন হচ্ছে না, আমরা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছি। কিন্তু পোশাক কারখানা খোলার পর পোশাক শ্রমিকদের মধ্যে কয়েকজনের মধ্যে কোভিড-19 পাওয়া গেছে, পজিটিভ পাওয়া গেছে। হয়তো তারা, হ্যাঁ, এটা হবেই, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আপনার যে কমিউনিটি ট্রান্সমিশন, এটা তো আমরা 3 স্টেজ পার হয়ে 4-এর দিকে আছে, ইন বিটুইন 3, 4 কিংবা 4। তো এই ঘটনাগুলি ঘটতে থাকবে, এবং তার মধ্যে দিয়েই আপনার এই ডাইনামিক্সের মধ্যে আপনাকে চলতে হবে, এটাই বাস্তবতা। এখন যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে হ্যাঁ, এটা যদি আমরা আরেকটু প্রলং করতে পারতাম, যদি সম্ভব হতো, তাহলে হয়তো বা আমরা আরেকটু বেটার সিচুয়েশনে যেতে পারতাম। তবে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা, যে আমরা জুন জুলাই নাগাদ আশা করি যে একটা ভালো পর্যায়ে পৌঁছে যাব, কার্ভটা নিচের দিকে নামার একটা সম্ভাবনা আছে। মানে সেটা কি একেবারে অনুমান নির্ভর না তথ্য নির্ভর কোনো কিছু? আসলে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই নাগাদ হয়তো আর থাকবে না। না, এটা বিভিন্ন প্রেডিকশনে, রিসেন্টলি সিঙ্গাপুরে আপনার একটা প্রেডিকশন করেছে যে আমাদের মেতেই চলে যাবে। হ্যাঁ, তাদের স্ট্যাটিস্টিক্যাল একটা ডাটায় এইভাবে প্রকাশিত হয়েছে যে মের পরে আমাদের এখানে আর থাকবে না। তো আমরা সেই ক্ষেত্রে ধরতে পারি যে সর্বোচ্চ জুন পর্যন্ত আমরা প্রেডিক্ট, কারণ এখানে অনেকগুলি ফ্যাক্টর আছে, যে আমাদের তখন সামার, মানে হিউমিডিটি এত বেশি থাকবে যে আশা করি এগুলোর সাথে কিন্তু রিলেটেড, এগুলি নিয়ে পত্রপত্রিকায় এবং জার্নালগুলিতে প্রকাশিত হয়েছে, যে আমরা আশা করি যে ডাইরেক্ট সানলাইটে এবং ইয়েতে ট্রান্সমিশন অনেক কমে যাবে। আমরা এই মুহূর্তে আশা করছি। সেখানে তো তাপমাত্রা নিয়েও কথা আছে যে 70 ডিগ্রি সেলসিয়াস গেলে, ওই লেভেলে গেলে হয়তো থাকবে না। ভাইরাসের ট্রান্সমিশনের কথা বলছি। হ্যাঁ, ট্রান্সমিশন আর ভাইরাল ডেথ কিন্তু এক না। যদি ভাইরাস ট্রান্সমিশন না হইতে পারে, তাহলে আপনার
ইনফেকশন রেটটা কমে আসবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট করে জানতে চাই যে আসলে এখন যে ওভারঅল পরিস্থিতি, করোনার বিস্তার, এই অবস্থায় আসলে আমাদের করণীয় কি, আর কতদিন লকডাউন কন্টিনিউ করা উচিত? যেটা বলছিলেন একটু আমি বলে রাখি, আমাদের যেটা হলো 3 ধরনের টাইপের কথা বলা হচ্ছে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ। চীনের এটাকে বলা হচ্ছে এ টাইপ, এবং আমরা ইতালি থেকে যেহেতু আমরা আসছি আমাদেরটা বলা হচ্ছে বি টাইপ, আর সিঙ্গাপুরকে বলা হচ্ছে সি টাইপ, এটা ডটার অফ বি টাইপ বলছে ভাইরাল স্ট্রেইনগুলো, আবার স্ট্রেনের 2টার কথা বলা হচ্ছে এল এবং এস। তো আমাদের যেটা হলো ইতালি, এটা বলতেছে এল। তাহলে আমরা আবার ইন্ডিয়ার যেটা বলতেছে এবং ইতালির এটার বলে আরও স্পেসিফিক করে স্ট্রেন বলা হচ্ছে এ টু এ। তো এইটার যে মাত্রাটা আসলে খুব একটা ভালো না। সেই তুলনায় যেটা আমরা যদি ইতালির স্ট্রেনটা পেয়ে থাকি, ইন্ডিয়াও যদি সেটা পেয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের যে মৃত্যুর হার এবং আমাদের কিন্তু মৃত্যুর হার অনেক কম। যে ইন্ডিয়ার হলো 3.2, আমাদের হলো 2 পয়েন্ট সামথিং। তো যার কারণে এটা আমরা অনেক 2.5 আমরা হলো এই অবস্থায় আছি। তো সেই দিক থেকে আমি বলবো যে অবশ্যই আমরা অনেকটা সুবিধাজনক অবস্থায় আছি। আর যেটা বলছেন হলো ডেমোগ্রাফিক্যাল যে ডাটায় দেখা গেছে হলো ইউরোপিয়ানটা অনেকটা উপরের দিকে যাচ্ছে, আর কিন্তু এশিয়ান কান্ট্রিটা কার্ভের লেভেলটা কিন্তু মাঝামাঝি, এখনো পর্যন্ত উপরে যেটা ছিল পিকটা গিয়ে এখন কিন্তু লেভেলটা হলো এখন সমান্তরালে আগাচ্ছে ওভারঅল বাংলাদেশ সহ ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান এই অঞ্চলটা আর কি। তো সেই তুলনায় যদি এরকম কার্ভটা যদি আর না উঠে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে হয়তো একসময় গিয়ে, যেটা আমরা হয়তো অনেকে ধারণা করছে যে যেটা প্রেডিকশন করছে বিভিন্ন ডেমোগ্রাফিক্যাল ডাটা নিয়ে, যেটা হয়তো হলো জুলাইয়ের দিকে হয়তো আমাদের জুন জুলাইয়ের দিকে হয়তো এটা নামতে থাকবে। কিন্তু কখন শেষ হবে আমরা যেটা অনেক প্যান্ডেমিকের হিস্ট্রি জানি, আমরা ফ্লু জানি, স্প্যানিশ ফ্লু সহ ইন্ডিয়ান ফ্লু, এশিয়ান ফ্লু, অনেকগুলো আমরা জানি, আমরা প্লেগের জানি, এটা অনেকগুলো 1 বছর 2 বছর 3 বছর অনেক বছর পর্যন্ত গেছে। তবে এটা আর ওইটার ভিতরে একটু তফাৎ হলো এবারে প্যান্ডেমিকে, ওগুলো হলো ওয়েভ হয়েছে অনেক গ্যাপে, একটা ওয়েভ হয়েছে আবার গ্যাপ, আবার এখন আমাদের ওয়েভটা কিন্তু এত বেশি সুপার স্প্রেড করেছে এই কোভিড-19টা, এটা ওয়েভেই মোটামুটি শেষ হচ্ছে না, মোটামুটি এখনই চলছে। ওয়েভ যে বাড়বে কমবে ওই জায়গাটা এখন নেই। সেই জন্য ওয়েভটা কখন শেষ হবে, আবার একজন থাকবে সেক্ষেত্রে আবার কখনো ওয়েভ হবে, এটা এখন বলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিশেষ করে আপনি তো সংক্রমণ নিয়ে কাজ করে থাকেন, তো এই যে ওয়েভের কথা যেটা বলছি, যে একটা ওয়েভে এখন আছে, সেটা হয়তো পরে গিয়ে কার্ভটা ডাউন হতে পারে। তো সামনে আসলে কি ধরনের সংক্রমণের কোনো আশঙ্কা দেখছেন কিনা, কি কোন কার্ভটা কোন দিকে যাচ্ছে, বা আসলে জনগণকে সতর্ক করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? একটাই পরামর্শ এখন, এই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এই যে সেলফ আইসোলেশনে থাকা, নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করা, হ্যান্ড ওয়াশ করা, এবং এটাই একমাত্র। কিন্তু আপনি দেখেন ভিয়েতনাম একটা দেশ যেখানে কোনো মৃত্যু নাই কোভিডে, কারণ তারা মেজার্সগুলি নিয়েছিল একেবারে একদম শুরুতে। আমরা দেরিতে শুরু করলেও আমরা কিছু মেজার্স নিয়েছি, কিন্তু এখন এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। আমরা যদি আত্মসচেতন না হই, তাহলে এর মূল্য কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন একটাই হচ্ছে যে আত্মসচেতনতা, ব্যক্তিগত দূরত্ব মেনটেন করা, হ্যান্ড ওয়াশ করা, মাস্ক পরা। এখন বলবেন যে আপনার অনুষ্ঠানে তো মাস্ক ছাড়াই করতেছে, কিন্তু আমরা কিন্তু একটা ডিস্টেন্সে আছি, নির্দিষ্ট দূরত্বে আছি। কিছুক্ষণ আগে মাস্ক কিন্তু আমাদের সামনে আছে, পরে আবার বেরোতে হবে। তার মধ্যে মানুষের এরর থাকবেই, আপনি 100% প্রোটেকশন দেওয়া সম্ভব না, এবং তার মধ্যে যদি কিছু ক্যাজুয়ালিটিস থাকে সেটাও মেনে নিতে হবে। তবে আমরা উই নিড টু বি কনশাস। যদি সেটা আমরা কনশাসলি মেনটেন করতে পারি, এটা তো কিছু না, আপনার তো পয়সা খরচ হচ্ছে না সেলফ ডিস্টেন্স মেনটেন করতে গেলে, খালি একটু ধৈর্যর দরকার। সেটা যদি সম্ভব হয়, আমার মনে হয় যে এটা আমাদের করতেই হবে, আমাদের বেঁচে থাকার তাগিদেই এটা আমাদের করতে হবে। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন উদ্দিন শেখর, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আজকের অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজ এখানে শেষ করতে হচ্ছে। বিশেষ করে আলোচকরা যেটা বলছেন যে আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বিশেষ করে আমরা নিজ নিজ জায়গা থেকে যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, সামাজিক দূরত্ব মেনটেন করি, সরকারের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে অবশ্যই আমরা এই বৈশ্বিক যে মহামারী, বৈশ্বিক যে দুর্যোগ, এটাকে অবশ্যই আমরা মোকাবেলা করতে সক্ষম হব। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।